এলএসএম দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদ সই করতে চায় ঐক্যমত্য কমিশন। জুলাই সনদের বৈধতায় গণভোটের প্রস্তাব কয়েকটি রাজনৈতিক দলের শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দেবেন বলে জানালেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য কত দূর এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন, সরাসরি যুক্ত আছেন। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আছেন কামাল উদ্দিন সবুজ, সম্পাদক দেশ রূপান্তর। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি জনাব কামাল উদ্দিন সবুজ, আপনার কাছেই শুরুতে আমি আসতে চাই। আজকে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে। আমরা দীর্ঘ বৈঠক লক্ষ্য করেছি ঐক্যমত্য কমিশনের কয়েক দফা। এর মধ্যে সম্ভবত এটি তৃতীয় দফায় যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এ মাসের 15 তারিখ তাদের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে চূড়ান্ত প্রতিবেদন এর মধ্যেই দিতে হবে তাদেরকে, এবং সেটি দেবেনও আজকে বলেছেন। আর হয়তো একটি বৈঠক হতে পারে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত আসলে এখনো কেন হলো না? এতদিনে আলোচনার সংস্কারের ভবিষ্যৎটা কি হবে তাহলে? ধন্যবাদ। আজকে তো আপনি যেটা বলেছেন যে আজকে ঐক্যমত্য কমিশনের সঙ্গে যে বৈঠক, এটা প্রায় এখন শেষ পর্যায়ে। সরি, যেটা হচ্ছে যে আসলে আমরা দীর্ঘদিন ধরে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যে আলোচনা সেটা দেখতে মানে আমরা যেটা দেখেছি যে অনেক বিষয় এখন পর্যন্ত আপনার কোনো মানে সুরাহা হয়নি, বা অনেকগুলো হয়েছেও। তো আমরা যেটা এখন শেষ পর্যায়ে এসে যেটা দেখতে পাচ্ছি, ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর আলী রিয়াজ সাহেব বলেছেন যে ওনারা 15 তারিখে হলো তাদের মেয়াদ শেষ, এর মধ্যে তারা করতে চান না। এর মধ্যে আমি যতটুকু জানি যে ওনারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে কথা বলেছেন, কারণ এটি উনি সভাপতি, উনি ওইটা। তো ওনারা যেটা মানে যেটা বলেছেন এবং যেটা শোনা যায় সেটা হচ্ছে যে যেহেতু রাজনৈতিক দলগুলি অনেকগুলি বিষয়ে ঐক্যমত পৌঁছতে পারেনি, সেহেতু তারা কিছু, এর মধ্যে আপনারা জানেন যে কিছু বিশেষজ্ঞেরও তারা একাধিকবার মতামত নিয়েছে এই ঐক্যমত্য কমিশন, এবং অন্যান্য সিভিল সোসাইটির এদের সঙ্গে তারা বসেছিল, তাদেরও মতামত নিয়েছে। তারপরে এখন যেটা তারা করতে চান যে সবার পছন্দ নাও হতে পারে, তারা তাদের মত যদি যেই বিষয়গুলিতে তারা ঐক্যমতে পৌঁছালো, যেগুলো পৌঁছাতে পারবে না রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিএনপি, জামাত এবং এনসিপি সহ, সেগুলোতে তারা তাদের মতো করে তারা এটাকে ঘোষণা করে দিবে, এই ধরনের একটা কথা শোনা যাচ্ছে এবং বলাও হচ্ছে। তো এটাতে হয়তো সবার মনোপুত নাও হতে পারে। সেটার মধ্যে আপনার জুলাই সনদটা কীভাবে বাস্তবায়ন হবে, আগামী নির্বাচনটা কিভাবে হবে, সেগুলো নিয়েই তো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মতভেদ রয়েছে। তো আমরা এখনও চলছে আমার মনে হয় মিটিং। তো এখনো মিটিং শেষ হয়ে গেছে, কিন্তু আমরা পুরোপুরি হয়তো এখন আমি জানতে পারি না এবার টোটালি এটা কি আছে। আমি আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে তারা হয়তো এটা ঘোষণা করে দিবে, এবং আলটিমেটলি আমার ধারণা রাজনৈতিক দলগুলোর মধ্যে যেহেতু তারা সবাই নির্বাচনমুখী, অলরেডি নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং তারা এক ধরনের ক্যাম্পেইনও করছে। এই যে নির্বাচনটা কিভাবে হবে, এই জুলাই সনদটাকে এটার আইনি ভিত্তি থাকবে কি থাকবে না, পিআর পদ্ধতি হবে কি হবে না, এইসব নিয়েই তো নানা আলোচনা, নানা সমালোচনা, নানা মতভেদ। তো কাজেই একটা জায়গায় যে আমার মনে হয় নির্বাচনটা হবে এবং নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে বলে আমার ধারণা। সেটা ঠিক আছে, কিন্তু সংস্কারের ভবিষ্যৎটা কি হবে? যে এতদিন ধরে সংস্কারের আলোচনা হলো, এখন পর্যন্ত ঐক্যমতে পৌঁছাতে পারলো না। আমি তো আমাকে বললাম যে সংস্কারগুলি অনেকগুলি সংস্কারের মধ্যে যেগুলোকে তারা অলরেডি প্রায় 87টার মতো, যেগুলো এর মধ্যে প্রায় অনেকগুলোর ব্যাপারে তারা ঐক্যমতে পৌঁছেছে, অনেক কিছুতে নোট অফ ডিসেন্ট আছে। আমার মনে হয় সেগুলো ঐক্যমত্য কমিশন যেগুলো সর্ট আউট করতে পারবে না, তারা তাদের মতো করে মানে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তারা ডিক্লেয়ার করে দিবে। এবং একটা পর্যায়ে নানা আপত্তি থাকলেও নির্বাচনটা বিঘ্ন ঘটবে বলে আমার এখন পর্যন্ত মনে হচ্ছে না, কারণ এটা তো নির্বাচনকে নিয়েই এই সংস্কার, কারণ কিছু সংস্কার তো রেখেও দিতে হবে ভবিষ্যতে। যে আমাদের যে জাতীয় সংসদের সামনে যে আগামী নির্বাচনের মাধ্যমে যে জাতীয় সংসদ তৈরি হবে, তাদের জন্য রেখে দিতে হবে। সব কিছু তো আর করতে পারবে না, তা কিছু অনেকগুলি করে ফেলবে বলে আমার ধারণা, এবং সেইভাবে এগুচ্ছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি জনাব ডাক্তার আসাদুজ্জামান রিপন, আপনার কাছে একটু আসি। এই মাসের 15 তারিখের মধ্যে তাদের মেয়াদ শেষ হচ্ছে ঐক্যমত কমিশনের। এর মধ্যে হয়তো চূড়ান্ত প্রতিবেদন দেবেন। তারা বলছেন যে এর মধ্যে ঐক্যমতে না পৌঁছাতে পারলে
বিশেষজ্ঞদের মতামত নিয়ে তারা সেটি প্রধান উপদেষ্টার কাছে, যিনি সভাপতি কমিশনের, তার কাছে তারা প্রতিবেদন পেশ করবেন। সংস্কারের যে প্রস্তাবনা বা জুলাই সনদ আমরা যেটাই বলি না কেন, এটার ভবিষ্যৎটা আসলে কিভাবে, এখন পর্যন্ত যেখানে ঐক্যমত্যে পৌঁছাতে পারলো না, বলা হয়েছে যে 3/4 দল এখন পর্যন্ত ঐক্যমত্যে এসেছে, বাকি 1% এখনো আসেনি। ধন্যবাদ আপনাকে। কমিশনটার নামই তো ঐক্যমত্য কমিশন। জি, তার মানে অনেক বিষয়গুলোর মধ্যে অনৈক্য আছে, থাকতেই পারে, থাকাটা তো স্বাভাবিক, অস্বাভাবিক না। আপনি যেভাবে ভাববেন আমি তো সেভাবে নাও ভাবতে পারি। তো ফলে এর মধ্যে থেকে মেজর পলিটিক্যাল পার্টিস তারা যে বিষয়গুলোতে আপনার একমত হয়ে যাবেন মোটা দাগে, সেগুলি তো বাস্তবায়ন করাটা খুব জরুরি। আপনি শতভাগ মানে ইস্যু, শতভাগ এজেন্ডা যদি আপনি মনে করেন সবাই একমত হয়ে যাবে, এটা কখনই সম্ভব না, পৃথিবীর কোনো দেশেই সম্ভব না। তো ফলে ওটাকে কোনো অজুহাত হিসেবে খাড়া করানোর কোনো দরকার নেই। মোটা দাগে মেজর ইস্যুসগুলোতে আপনি মোটামুটি একমত হয়েছেন কিনা, ডেমোক্রেসির ট্রানজিশনে অথবা ডেমোক্রেটিক প্রসিডিউরটা কিভাবে সাস্টেইনেবল হবে, এটা করতে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, অথবা আপনার এই যে সনদের কথা আপনি বলছেন, চার্টার, এই চার্টারের মধ্যে যে কন্টেন্টসগুলো, সে কন্টেন্টসগুলো আপনি একমত পোষণ করেন কিনা। অলমোস্ট তো প্রায় 100টার মতো প্রস্তাবের মধ্যে তো অলমোস্ট আপনার 85-86টার মধ্যে একমত হয়েছে। 10-12টা পয়েন্টে আপনার একমত হয় নাই, অথবা নোট অফ ডিসেন্ট আছে, সেটাও আপনার প্রয়োগের ক্ষেত্রে। আপনি কি খাওয়ার আগে সালাদ খাবেন, না খাওয়ার মাঝে সালাদ খাবেন, না খাওয়ার পরে খাবেন, বিষয়টা হচ্ছে এরকম। এর চেয়ে মানে আমি আই ডোন্ট ফাইন্ড এনি মানে তাহলে বাধাটা কোথায়? মেজর ক্রাইসিস মানে ওই 87টা আপনারা যদি বাধাটা হচ্ছে 87টাতে ঐক্যমত হয়েছে, বাধাটা না, আমি বলবো যে ভিন্ন মত। আমি ঠিক অবস্ট্রাকশনটা কথাটা বলতে পারি না, বরং বলতে পারি যে ডিফারেন্সেস অপিনিয়ন আছে রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রসিডিউর। কেউ বলছেন, যেমন আমাদের দল বলেছে যে এটা সাংবিধানিকভাবে আমরা এটা বাস্তবায়ন করব। তো সাংবিধানিকভাবে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো আপনার একটা নির্বাচিত সংসদ লাগবে। নির্বাচিত সংসদের মধ্য দিয়েই তো আপনি এটাকে র্যাটিফাই করবেন, অথবা এন্ডোর্সমেন্টের দিকে আপনি যাবেন। আর অন্যরা যেটা বলছেন যে না, নির্বাচিত সংসদ আসার আগে এটা প্রেসিডেন্সিয়াল প্রক্লামেশনের মধ্য দিয়ে আপনার এটা হতে পারে, অথবা তারা যেটা বলেছেন মানে একটা গণভোটের মধ্য দিয়ে তারা এটা হতে পারে। তো এখন আমাদের দল আবার এই বিষয়গুলোর সাথে একমত পোষণ করেনি। আমাদের দল যেহেতু আমরা সরকারটাকে মনে করি এটা একটা আপনার সাংবিধানিক সরকার, কারণ দেশে তো কোনো সরকারের বেলায় তো কোনো শূন্যতা থাকতে পারে না। প্রয়োজনীয়তার নিরিখে, যেটা ডক্ট্রিন অফ নেসেসিটি বলি, সংবিধানের যে 106 যেই ধারাটা রয়েছে সেই ধারা বলেই তো সরকার প্রতিষ্ঠিত। এবং এই সরকার 8 তারিখে গত 24 সালের 8ই অগাস্ট যখন শপথ নেয়, তারা তো আপনার সংবিধানকে সংরক্ষণ করা, সংবিধানকে সুরক্ষা দেওয়া, তাই না, সংবিধানটাকে আফোল্ড করার মানে শপথই তারা নিয়েছেন। বাট অ্যাট দ্য সেম টাইম এই সরকার যেহেতু একটা মানে আপনার কি বলে মানে ঐক্যমতের সরকার, এই সরকার যেহেতু আপনার অনেকগুলো, কারণ এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে তো আসেনি, একটা জন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে একটা যেমন স্বৈর শাসনের বিদায় হয়েছে, একটা স্বৈর শাসনের অবসান ঘটেছে, একইভাবে একটা গণতান্ত্রিক উত্তরণের আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারটা ফ্যাসিলিটেট করবে। আমি এই গভর্নমেন্টকে যেভাবে চিহ্নিত করি, ইন্টারিম গভর্নমেন্ট তো বটেই, বাট একটা ফ্যাসিলিটেটর, ফ্যাসিলিটেশনটি হবে তার মানে মুখ্য ভূমিকা। একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে একটা মানে ফ্যাসিলিটেশন করা। তো সুতরাং এইখানে তো অন্য কোনো সংকট নেই। যদি আমরা যদি এই বিষয়টা যদি দেখি, আর আমাদের দল তো এটা বলেনি যে আমরা এই ধারাগুলো আমরা বাস্তবায়ন করব না, আমাদের দল তো এটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা এগুলো করব, বাট একটা কনস্টিটিউশনাল প্রসিডিউর মধ্য দিয়ে, নির্বাচনের পরে সংসদে যে, তাই না? তো সেইটা তো বেশি টেকসই হতে পারে। আপনি দেখবেন যে যখন দেশে 2007 সালে যখন আপনার তথাকথিত যে 111 বলে যে একটি মানে টার্ম আছে, অর্থাৎ একটা এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট যখন করলো, মানে ক্ষমতাটা টেক ওভার করলো সংবিধানকে এড়িয়ে যে বা সংবিধানকে বাইপাস করে, তো তখন আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে তখন অনেকগুলো প্রেসিডেন্সিয়াল প্রক্লামেশন ছিল। এবং পরবর্তীতে যে সরকারটি ক্ষমতা এসেছে, অর্থাৎ শেখ হাসিনা লেড গভর্নমেন্ট
8-এর শেষ প্রান্তে বা 9-তে যে সরকারটা আসলো, সেই সরকার কিন্তু মোস্ট অফ দ্য অ্যামেন্ডমেন্টসগুলো মানে প্রোক্লামেশনগুলো তারা কিন্তু র্যাটিফাই করেনি। সুতরাং একটা টেকসই র্যাটিফিকেশন দরকার। একটা যদি টেকসই র্যাটিফিকেশন যদি না থাকে, এখন মানে কোনো কিছু জোড়া তালি দিয়ে কোনো ইস্যুকে আপনি মানে অবজ্ঞা করে এড়িয়ে মানে এখানে কোনো চালাকির কোনো জায়গা নেই। আমি খুব ক্লিয়ার কাট বলি, কোনো রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী, কোনো মহল থেকে পরস্পরের প্রতি কোনো চালাকির টেন্ডেন্সি থাকাটা ঠিক হবে না। দে মাস্ট বি সিনসিয়ার অন অল পয়েন্টস। কারণ এটা তো সত্য যে 134 জন শিশুর রক্তের বিনিময়ে আমরা কিন্তু একটা ডেমোক্রেটিক ট্রানজিশন থেকে হাঁটার একটা সুযোগ পেয়েছি। প্রায় 2000-এর মতো মানুষ আপনার এই মাত্র 36 দিনে আপনার জীবন দিয়েছে। 20,000 মতো মানুষ কোনো না কোনোভাবে পঙ্গু হয়েছে। এর আগে তো খুন গুমে 16 বছরে খুন গুমের ঘটনা আছে, নানান ধরনের রিপ্রেশন আছে, তারপরে লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছে, তাই না? তো এই যে গণতান্ত্রিক কাঠামোটাকে বিনষ্ট করে বাহিনীগুলোকে পলিটিসাইজ করা হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে পলিটিসাইজ করে, অর্থাৎ এন্টায়ার ইনস্টিটিউশনসগুলো ডেন্টেড। এগুলো তো রিপেয়ার করতে হবে। তো এগুলো তো এটা শুধুই মাত্র, কিন্তু আমি আপনাকে খুব ক্লিয়ার কাট বলি, আই মাস্ট সে যে এন্টায়ার দেশটা, বাংলাদেশের কাঠামোটা এক শেখ হাসিনা রোগগ্রস্ত, অসুস্থ করে গিয়েছে। সুতরাং এই যে মানে রোগাক্রান্ত যেই মানে ইয়েটা রাজনৈতিক কাঠামো, সোজা কথা, সেই জায়গা থেকে আসলে সেটাকে তো সুস্থ করার জন্য আপনার খুবই মানে টেকসই উদ্যোগ নিতে হবে। এটা তো এই জায়গাতে এখনো কেন ঐক্যমত্য হলো না আসলে রাজনৈতিক দল? আমি আপনাকে আগেই তো এত ক্ষয়ক্ষতির বিনিময়ে আমি আপনাকে বলি, ইউ হ্যাভ গিভেন মি কি বলে টি উইদাউট মিল্ক। আমি এটা পছন্দ করি যদিও, ঠিক আছে, বাট দেয়ার আর পিপল দ্যাট দে মে নট লাইক আপনার মানে র টি তারা পছন্দ নাও করতে পারে। অ্যান্ড ইউ ক্যানট ইনসিস্ট অন অল পিপল যে আপনাকে এটাই খেতে হবে। দে মে হ্যাভ ডিফারেন্ট চয়েস। তাহলে সমাধানটা আসলে কিভাবে হওয়া উচিত? না, সমাধানটা হওয়া উচিত যে ঐক্যমতটা হবে মেজরিটি পিপল, মানে যারা স্টেক হোল্ডার্স, যারা কন্টেন্ডার্স, তাদের মধ্য থেকে ব্যাপক মানুষের মানে যেটা মানে ভয়েসেস অফ দ্য মেজরিটি, সেটি আপনাকে করতে হবে, মানে গ্রহণ করতে হবে। সেটি তো সলিউশন। আপনি যদি মনে করেন এন্টায়ারটা আপনি দুধ খাবেন, তামাক খাবেন, সব একসাথে খাবেন, এটা 15 তারিখের মধ্যে কি সব দল সই করবে বলে আপনি আশা করেন? আমি মনে করি না যে মানে আমি খুবই মানে কি বলে মানে আশাবাদী মানুষ, এবং আমি সবসময় অ্যাকোমোডেশনে আমি মানে পছন্দ করি, এবং আমার দল তো উদার রাজনীতি করা লোক। আমি এটা মনে করি না যে এটা এই কমিশনের মধ্যে 15 তারিখই যে শেষ করতে হবে। যদি এখানে কোনো আশার আলো থাকে, ইফ দেয়ার ইজ এ রে অফ হোপ, তাহলে এটা তো মানে ইট ক্যান বি এক্সটেন্ডেড টু মোর 1 উইক 2 উইকস। এটা তো আপনি কন্টিনিউ করতে পারেন। সুতরাং এখানে এটাকে ডেডলক না করে দিয়ে, অথবা ওই জায়গাটাই বন্ধ না করে দিয়ে, দরজাটা বন্ধ না করে দিয়ে, যদি আপনি মনে করছেন যে একটা অগ্রগতির সম্ভাবনা আছে আপনার, তাহলে তো আপনি আলোচনাটা মানে চালিয়ে যেতে পারেন। আর অনেকগুলো বিষয়তে একমত হয়েছে। আলোচনার কতদিন চলবে? আলোচনার তো কোনো শেষ নাই। আপনার যদি সংসদেও যায়, আমি বলছি সংসদও যদি যায়, সেখানেও তো এটা নিয়ে ডিবেট হতে হবে। এটার দাড়ি কমা সেমিকোলন নিয়ে তো ডিবেট হতে হবে। এটা তো মানে এটা কথা মালা তো না। আপনি কথায় বাংলাদেশটার নামটা কি, সাংবিধানিক এই দেশটার নামটা কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কার্যত কি এই দেশটার এই প্রজাতন্ত্রের মালিক কি আসলে জনগণ আছে? এই জনগণ কি ছিল না? হু কেয়ার্স? জনগণকে কে তোয়াক্কা করেছে? জনগণের কাছে তো একটা জবাবদিহি করতে হয়। জনগণ যে রাষ্ট্রে এবং সমাজে নানা ফোরামে যে প্রশ্ন তুলতে পারে, গভর্নমেন্টকে, আদার ইনস্টিটিউশনকে যে অ্যাকাউন্টেবল করতে পারে, সেই বিশ্বাসটা, সেই বোধটাই তো ছিল না অনেক বছর। তো সুতরাং আপনাকে তো এটা আবার নতুন করে তো শুরু করতে হবে। সেই বোধের বিষয়টি আমরা যারা রাজনীতি করি আমাদের মধ্যে আসতে হবে। একই বোধের ব্যাপারটা যারা আমলাতন্ত্র আছে তাদের মধ্যে আসতে হবে। ওই প্রশাসনের শীর্ষ পর্যায়ে যারা আছেন তাদের মধ্যে আসতে হবে। যেমন পত্রিকা কয়েকদিন আগে দেখলাম যে অনেক বিলাসবহুল গাড়ি নির্বাচন উপলক্ষে সব ব্যুরোক্র্যাটরা ব্যবহার করবো। ওয়াই? আপনার দেশের অর্থনীতি খুব খারাপ, পরবর্তী মন্ত্রীদের জন্য আপনার গাড়ি কেনার দিস ইজ নট দ্য রাইট টাইম।
এই গরিব দেশের ভবিষ্যতে যারা মন্ত্রী হবেন, আপনি পলাতক সরকারের রেখে যাওয়া ঋণ শোধ করাটা ডিফিকাল্ট হবে, সব তো পাচার করে দিয়েছে। সুতরাং এগুলো তো একটা জবাবদিহিতার ব্যাপার। এই জবাবদিহিতা এবং ভোটের এই জায়গাটাতে আমরা আবার আলোচনা ফিরতে চাই, একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, জেরুসালেম দেশ সন্ধানী থেকে ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জেরুসালেম দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব কামাল উদ্দিন সবুজ। আপনার কাছে আছে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা দেবে জাতিসংঘ। আজকেই বলেছে গণতন্ত্রের পথে ফিরতে নির্বাচনের বিকল্প নেই বলে জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সংস্কারের যে ঐক্যমতে পৌঁছাতে না পারলে আসলে নির্বাচনের ভবিষ্যৎটা আসলে কি হবে? না, যেটা আমি বলছিলাম, আসলে নির্বাচনটা হবে কি হবে না এবং সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু সুষ্ঠু হবে, যেটা আজকে আমরা বলি যে গত 17-18 বছর এদেশে কোনো নির্বাচনই হয়নি। আমরা সেই 14-র কথা বলি, 18-র কথা বলি, 2024-এর কথাই বলি না। কিন্তু মানুষ যে একটা নির্বাচনের জন্য যে উন্মুখ হয়ে আছে, সেই নির্বাচনটার জন্য বর্তমান সরকার আগামী এবং নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে একটা ডেট দিয়েছে। মানে একটা এখন কথা হচ্ছে যে নির্বাচনটা তো হতেই হবে, কারণ আপনাকে এই নির্বাচনটাকে কেন্দ্র করে আপনি যে গণতন্ত্রের এই যে যেটা আমাদের সমালোচক বললেন, এত রক্তের বিনিময়ে যে একটা এত বছর পরে, 15 বছর প্রায় 20 বছর পরে আমরা যে একটা সুযোগ পেলাম, গণতন্ত্র এই অভিযাত্রাকে যদি আমরা মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারি, যেটার অন্যতম প্রধান উপসংখ্য হচ্ছে নির্বাচন, সেই নির্বাচনটা যদি বাধাগ্রস্ত হয়ে যায় তাহলে তো আবার আমরা পিছনে চলে যাব। তো কাজেই আমি বলবো না যে একটা নির্বাচন হয়ে গেলে যে সব সমাধান হয়ে যাবে, সেটা না। আমার কথাটা হচ্ছে যে যেটা আপনি বারবার বলছেন যে সংস্কার, আরে এই সংস্কার এখন 88টা নিয়ে আপনার হচ্ছে, সংস্কার তো এটা চলতেই থাকবে। এখন আমি তো মনে করি না যে যারা স্টেক হোল্ডার, বিশেষ করে রাজনৈতিক দলগুলি, তাদের মধ্যেই তো ঐক্যমতের ব্যাপারগুলি আসছে, তারাই তো নির্বাচনটা করবে এবং তারাই কিন্তু তারা চাইলেও কিন্তু এই নির্বাচনটা করতে পারবে না। আজকে যে আপনি জাতিসংঘের কথা বলতেছেন, তারা বলছে তারা কারিগরি সহায়তা দিবে, ফাইন, কিন্তু এই নির্বাচনটা হতে হবে, এই যে রাজনৈতিক দলগুলোকে, সকল মানুষকে রাস্তায় নামাতে হবে, না হলে এই নির্বাচন হবে না। এবং আপনাকে বলি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কথা বলছেন, যে প্রশাসনের কথা বলছেন, ব্যক্তিগতভাবে আমার নিজেরও এদের বেশিরভাগ লোকের উপর আস্থা নাই, কারণ এরা হচ্ছে গত ফেসিবাদী আমলে রেখে যাওয়া প্রশাসন, গত ফেসিবাদী আমলে রেখে যাওয়া আইন শৃঙ্খলা, তারা যে কখন কোন ভূমিকা পালন করবে নোবডি নোজ। তার মানে আপনি নির্বাচন হতে হবে বলছেন, কিন্তু নির্বাচন নিয়ে ধোঁয়াশা এবং শঙ্কা তো এখনো কাটছে না। না, আমি তো সে কথাই বলছি, সেই শঙ্কাগুলি তৈরি করছে নানা দিক থেকে। একটা হচ্ছে যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যারা পক্ষে শক্তি, তাদের মধ্যে কি বিভিন্ন মতভেদ, তাদের মধ্যে অনৈক্যের কিছু, যে আসলে এটা অনৈক্য না, আমি বলবো একটা গণতান্ত্রিক সমাজে তো অনেক কিছু নিয়ে মতের দ্বিমত থাকতেই পারে, সেটা হচ্ছে, কিন্তু আবার অনেক জায়গায় আমরা দেখছি তারা একসাথে মিলিয়েও যাচ্ছে। আর আরেকটা হচ্ছে ফেসিবাদের তরফ থেকে হচ্ছে, ফেসিবাদের মূল নায়করা যারা উপরের সারিতে ছিল তারা হয়তো ভারতে চলে গেছে, কেউ অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে, কিন্তু তাদের লোকগুলো কিন্তু বসে আছে প্রশাসনে, বসে আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে, এবং আমি যে জায়গায় কাজ করি গণমাধ্যম, আমাদের গণমাধ্যমেও রয়ে গেছে, আমি গণমাধ্যম এটা থেকে মুক্ত নয়। আমরা তো ওই জন্য তো সবুজ ভাই, ওইটা যে আমরা গণমাধ্যম বলতে খুব ভালোবাসেন আপনারা, ওই তো গণমাধ্যম হয়ে ওঠে আসছে, সেটা আপনি অন্য আলোচনা আসছে। আমি শেষ করি, আমার কথাটা হচ্ছে প্রত্যেক জায়গায় আপনি যে নির্বাচনটা, এই যে সংস্কার বলছেন, এটা কিন্তু আসলে শুধু সংস্কারের উপর নির্ভর করছে না, এটা উপর নির্ভর করছে, অনেক কিছুর উপর নির্ভর করছে। সংস্কার কতগুলি সংস্কার যেগুলো আলোচনা হচ্ছে, সেগুলোতে ঐক্যমত হলে, জুলাই সনদ যদি হয়, তারপরে নির্বাচনটা যদি হয় এবং স্টেক হোল্ডাররা যদি রাজি হয় এবং তারা যদি নির্বাচনটা সঠিকভাবে আপনার মানে জনগণকে সাথে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, একটা ধাপ হতে অতিক্রম করবে। কিন্তু এটা হওয়ার জন্য সরকার বর্তমানে যারা যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওনারা নিজেরাও কিন্তু মাঝে মাঝে শঙ্কা প্রকাশ করেন এই নির্বাচন নিয়ে। আপনি জানেন যে বলে যে ফেসিবাদীরা এখানে মানে নানা ধরনের বাধা তৈরি করতে পারে। ইভেন ইলেকশন কমিশন থেকে পর্যন্ত শঙ্কা প্রকাশ করা হচ্ছে, রাজনৈতিক দলগুলো থেকে তো করা হয়ই। তাহলে সবার মধ্যে এক ধরনের শঙ্কা কিন্তু আছে। কিন্তু তো যদি রাজনৈতিক দলগুলি যারা নির্বাচন করবে তাদের মধ্যে যদি শঙ্কা থাকে মাঝে মাঝে নির্বাচনের ভবিষ্যৎ, হ্যাঁ, আমি শেষ করি। এবং যদি সরকার বলে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন, যিনি নির্বাচনটা নেতৃত্ব দিবেন, এবং ইসি বলছেন, তাহলে সাধারণ মানুষের মধ্যে তো শঙ্কা থাকবেই। এটা তো অস্বাভাবিক না, এটা শঙ্কা কিন্তু আছে। এই শঙ্কাটাকে মানে
মানে আশায় পরিণত করার জন্য, মানে নির্বাচনটা হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে, আমি মনে করি এই নির্বাচনটা হতে হলে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি তো এখন সবচেয়ে বড় দল, এখানে বিএনপি যত সমর্থন থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, সব মানুষকে নিয়ে কিন্তু রাস্তায় নামতে হবে। রাস্তায় নামা মানে আমি বলছি যে নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য রাস্তায় নামতে হবে। আপনার যে ডিসি, টিএনও বা আপনার ওসি, এসপি, এএসপি, এরা কিন্তু আপনার সমাবেশ করতে হবে বলছেন, সভা সমাবেশের কথা বলছেন, সমাবেশের মধ্যে মোবিলাইজ করে। আমি বলছি যে শান্তিপূর্ণ অবস্থান, যাতে কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করতে না পারে, সবাই যাতে যার যার মতো করে ভোট দিতে পারে, নির্বাচনটাকে সেভাবে সাজাতে হবে। এবং সেটা অন্যতম প্রধান দায়িত্ব সরকারের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর উপরে। আমি যেটা বলছি আপনি ভালো করেই জানেন, এটা আমরা বহুবার বলেছি, এই যে শেখ হাসিনা যে চলে গেল, এবং দেখেন কিছুদিন তার বন্ধ ছিল, এখনো কিন্তু সে 2 দিন পরে পরে কিন্তু অডিও দিচ্ছে এবং বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছে। এবং এর মধ্যে আমরা অ্যাসালামের কথাও জানি যে 4,500 কোটি টাকার ডিস্ট্রিবিউশনের কথা দিল্লিতে। তা কাজেই তাদের তো এমনিতেই টাকা আছে, 4,500 কোটি ছাড়াও তো তাদের যে গত 16-17 বছরের যে লুটপাট দেশের বিরুদ্ধে, তারা তো এই টাকাগুলো খরচ করছে এবং করবে। আপনি মাঝে মাঝে আপনি দেখতে পাবেন হঠাৎ করে ঝটিকা মিছিল বের হচ্ছে, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা অনেকে আন্দোলন করছে, সব আন্দোলনের মধ্যে ফ্যাসিবাদীরা ঢুকে পড়ছে। আমি বলছি যে এই নির্বাচনটা অত্যন্ত একটা বড় চ্যালেঞ্জিং নির্বাচন হবে, এবং এই চ্যালেঞ্জটা কেউ কেউ ভিতরে থেকে চেষ্টা করবে যে নির্বাচনটাকে আপনাকে একটা বিতর্কিত নির্বাচনে মানে আপনাকে রূপ দেওয়া। কাজেই আমি মনে করি এই নির্বাচনটাকে সত্যিকার অর্থে একটা গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয়, এই বিএনপির অন্যতম প্রধান দায়িত্ব পালন করতে হবে এটা। এই জন্য বড় দল হিসেবে সরকারকে তো করতে হবেই, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদেরকে করতে হবে। হারা জিতা জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে, সেটা তো আমরা জানি। কিন্তু সেটার আগে এই জনগণ যে যাদেরকে পছন্দ করবে তাদেরকে ভোট দেওয়ার জন্য, এবং তারা যে নির্বিঘ্নে ভোট দিতে পারবে, তারা যে শঙ্কাহীনভাবে, শঙ্কামুক্ত ভাবে ভোট দিতে পারবে, সেটা নিশ্চিত করার জন্য জনগণকে মাঠে নামতে হবে। আমি মাঠে নামা বলতে আমি বলি না যে আপনার হাঙ্গামার কথা বলি, সরকারের তো দায়িত্ব আছে। সরকার কি করবে? সরকার করবে হলো আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নামাবে, সরকার হয়তো আর্মি নামাবে, সরকার হয়তো আপনার কি বলে ব্যুরোক্রেসির ওদেরকে নামাবে। আমি বলছি যে এদের মধ্যে তো ভূত থাকতে পারে, শস্যের মধ্যে ভূত থাকতে পারে, মোকাবেলা করবে। সেই ভূতকে মোকাবেলা করার জন্য বারবার আমি বলছি যে জনগণকে আপনাকে মাঠে নামাতে হবে, যাতে কেউই সবাই হয়তো নাও করতে পারে, কেউ কেউ করতে পারে, আমার ধারণা কেউ কেউ আছে, এবং সেটা ফ্যাসিবাদীরা চেষ্টা করবে, অন্য কেউ চেষ্টা করতে পারবে। আমি মনে করি যে তাদের নানা এজেন্ডা আছে, কারণ তারা জানে যে এই নির্বাচনটাকে যদি বানচাল করে দিতে পারে তাদের জন্য অনেক সুবিধা আছে, বাংলাদেশকে আরও পিছিয়ে নেওয়ার তাদের সেই মানে এজেন্ডা আছে। কাজেই এটাকে শঙ্কামুক্ত করতে হলে বাংলাদেশ যে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার যে সুযোগ পেল, সেটাকে সফল করার জন্য রাজনৈতিক দলগুলোকে সবসময় মাঠে থাকতে হবে। মাঠে থাকতে হবে এই কারণে, নির্বাচনের প্রশ্নে, নির্বাচনটাকে সুষ্ঠু করার প্রশ্নে, এবং ফেসিবাদী বা যারা ডিসরাপটিভ ফোর্স বলি আমি নানাভাবে, তারা যাতে কোনো ধরনের মানে ঘটনা ঘটতে না পারে। আপনি দেখেন এই যে দুর্গাপূজার আগে অনেকে শঙ্কা প্রকাশ করেছে না, আমরা নিজেরাও অনেক কিছু বলেছি। দেখেন দুর্গাপূজাটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে, এবং আমি তো মনে করি গত অনেক বছরের মধ্যে খুবই ভালো দুর্গাপূজা হয়েছে, অত্যন্ত ভালো দুর্গাপূজা হয়েছে। দেখেন আওয়ামী লীগ এত স্বাধীনতার সপক্ষে শক্তির কথা বলে, তারা আপনার যে বিশেষ করে মাইনরিটির ভোটের আপনি জানেন এটা, তাদেরকেই ভোট দেয়, তাদের সঙ্গে থাকে, তাদের আমলে কত কিছু হয়েছে আপনি দেখেন। আমি সে আলোচনা যাচ্ছি না, আমি যেটা বলছি যে এত সুন্দর দুর্গা, তাহলে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু তারেক রহমান সাহেব সহ সরকার সহ সবাই কিন্তু শঙ্কা প্রকাশ করেছিল যে কোনো ঘটনা ঘটতে পারে। সরকারের নিশ্চয়ই এখানে বড় ভালো দায়িত্ব পালন করেছে, তারা হচ্ছে রাজনৈতিক দলগুলোই ভালো দায়িত্ব পালন করেছে। এই যে গার্ড দেওয়া এক ধরনের নীরবে যে এক ধরনের পাহারা দেওয়া, এতে ফ্যাসিবাদীরা যারা ডিসরাপ্টিভ তারা সাহস করে নাই, তাদের সংখ্যা তো কম, সংখ্যায় কম হলেও তারা সুযোগ পেলে ঘটনাগুলি করবে, এবং এর মধ্যে অনেক কিছু করেছে। আমি বারবার যে কথা বলছি, যেহেতু বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, সেটা শুধু আগামী ফেব্রুয়ারির নির্বাচনই শুধু নয়, প্রত্যেকটা কিছুতে এখন প্রত্যেক দিন আপনার এগুলোকে পাহারা দিতে হবে। সচেতনতা, পাহারা দেওয়া মানে সচেতন থাকা, যখন যেখানে একদম ক্লিয়ার আপনার কথা। খুবই ধন্যবাদ ডক্টর আসিফুজ্জামান রিপন। আপনার কাছে আসছি যে এত নির্বাচন নিয়ে শঙ্কা, তার মধ্যে মানে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, শেষ পর্যন্ত নির্বাচনের ভবিষ্যৎ কি? জুলাই সনদের বৈধতার জন্য আবারও গণভোট চায় জামাত, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এটা তো গণভোট, আমি আপনার শেষের প্রশ্ন দিয়ে শুরু করি। গণভোট তো তাদের একটা প্রস্তাবনা, অর্থাৎ এটাকে কিভাবে আপনার ভ্যালিডেটেড করা হবে সেটার জন্য তার একটা
পদ্ধতির কথা বলেছে গণভোট। ওয়েল, এখন এটা যদি সংবিধানে কভার করে কিনা, এখানে তো আপনি নিজেই আপনার উপস্থাপনায় বলেছিলেন যে কমিশন তারা এক্সপার্টদের অপিনিয়নে নেবেন। তো একটা হচ্ছে মানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আর একটা হচ্ছে বাস্তবতার ক্ষেত্রে আপনার বিশেষজ্ঞ মতামত, দুটোই তো থাকতে পারে। তো ওটা খুব মানে মেজর ইস্যু না, ওটা খুব মেজর ইস্যু না আমি মনে করি। আমি তো একটা কথাই আপনাকে বললাম, সেটা হচ্ছে যতটুকু ঐক্যমত হয়েছে ততটুক নিয়ে আমাদেরকে এগুতে হবে। পুরো 100টা নিয়ে এগুতে হবে নট নেসেসারিলি। সময়ের মানে প্রয়োজনে, সময়ের দাবিতে বাকিগুলো অটোমেটিক হবে। এখন যে সমস্ত কথাবার্তা আপনি শুনছেন, এই কথাবার্তাগুলো কি আপনি 10 বছর আগে শুনতেন না? যে নতুন আকাঙ্ক্ষার কথাগুলো আপনি এখন শুনছেন, সেগুলোকে আগে আপনি 10 বছর আগে কি শুনতেন না। কারণ হচ্ছে যে এইগুলোতে মানুষ ত্যক্ত মানে প্রচলিত ব্যবস্থায় ত্যক্ত বিরক্ত হয়ে মানুষ এখান থেকে বেরোতে চায়। তো বেরোবার জন্য এই সমস্ত কথাগুলো তারা বলছেন। চ্যালেঞ্জেসগুলো আমি মনে করি আসলে নির্বাচনের তো কোনো বিকল্প নাই, নির্বাচনটা হতেই হবে। কারণ একটা বৈধ নির্বাচিত সরকার এই দেশে বহু বছর নাই। শেখ হাসিনা সরকার তো বৈধ ছিল না। যেই আমাদের দেশে একটা বৈধ নির্বাচন কিভাবে হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে কিভাবে সরকার গঠিত হয়, এটা সংবিধানে খুব ক্যাটেগরিক্যালি লেখা আছে। এটা কোনো শর্ত 14, 18, 24 নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের বেলায় এটা প্রযোজ্য ছিল না। কোনো শর্ত প্রতিপালিত হয়নি। সোজা কথা, একটা 8-9 হাজার 10 হাজার কোটি টাকা আপনার নির্বাচন নামে প্রতি মেয়াদে ব্যয় হয়েছে। একটা তথাকথিত আপনার মানে ইন এইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নামে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের মানে পুলিশ আনসার, এবারে নির্বাচনটা আসলে শেষ পর্যন্ত সংখ্যা কাটিয়ে, আমি যেটা মনে করি নির্বাচনটা যেহেতু হতেই হবে, এই ব্যাপারে কোনো অল্টারনেটিভ নাই। এবং আমি সরকারের মানে আমি যদি বলি প্রফেসর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের ক্ষেত্রে, অ্যাজ হেড অফ দ্য গভর্নমেন্ট, ইউনূস সাহেবের গভর্নমেন্টের ক্ষেত্রেও মানে আমি কোনো মনে করি না তাদের অন্য কোনো চিন্তা ভাবনা আছে। নির্বাচনটা তাদের করে দিতে হবে, কারণ তারা নিজেরা ফ্যাসিলিটেটরের ভূমিকা আছেন। এবং এই নির্বাচনটা করাটা খুবই দেশের জন্য জরুরি। যদি নির্বাচনটা যদি নানা দল যেগুলো যারা সংবিধানের বাইরে যেয়ে নানা ধরনের মানে কথাবার্তা বলছেন, এই কথাবার্তা বলে আসলে দেশটাকে গণতন্ত্রের একটা বিপদসংকুল, গণতন্ত্রের যে পথটা এটাকে বিপদসংকুল করে দেওয়ার চেষ্টা মানে অজান্তে মানে তাদের সেই ভূমিকা হয়তো হয়ে যেতে পারে। আমি মনে করি সবার শুভ বুদ্ধির উদয়। এই আলোচনায় আবারও ফিরতে চাই, একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, জেরুসালেম দেশ সন্ধ্যা আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জেরুসালেম দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব কামাল উদ্দিন সবুজ আপনার কাছে আসি। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, নির্বাচনের আর 4 মাস বাকি। আমরা অনেক সংখ্যার কথা শুনছি, তারপর আশা করছেন যে সেটি শেষ পর্যন্ত নির্বাচন একটি সুষ্ঠুতার দিকে গড়াবে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারছে বলে সরকার মনে করেন? না, আইন শৃঙ্খলা নিয়ে এই মুহূর্তে তো খুব বেশি ডিটেরিয়েট করছে আমি বলবো না। মাঝে মাঝে এর মধ্যে কিছু কিছু ঘটনা ঘটেছে এবং সেগুলো তো আইন শৃঙ্খলার অবনতি হিসেবে আমরা সমালোচনাও করেছি। অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে সরকার। এবং মাঝে মাঝে আমরা পাহাড়ে কিছু আইন শৃঙ্খলার মানে পরিস্থিতি দেখছি, গত কিছুদিন আগেও হয়েছে। বা ওটাও তো বাংলাদেশেরই অংশ। কথাটা হচ্ছে বাংলাদেশের সারা দেশেই তো শান্তিপূর্ণ মানে অবস্থাটা বিরাজ করতে হবে একটি নির্বাচনের জন্য। কাজে আপনি যে নির্বাচনের কথা বলছেন, আমি যে কথাটা এর আগে একটু বলছিলাম যে আইন শৃঙ্খলাটা রক্ষা করার জন্য আমরা বলি যে প্রাথমিক দায়িত্ব হচ্ছে যে মূল দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তারা করবে। কিন্তু আমরা এই কথাও জানি যে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি এবং বিভিন্ন মিডিয়াতেও এসেছে, টক শোতে এসেছে, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রক্ষাকারী যারা আছেন তাদেরই মধ্যে অনেকেই আছেন, অনেকে মনে করেন যে তারা ফেসিবাদের দোসর। তারা অনেক সময় আপনার নীরব দর্শকের ভূমিকা পালন করে, অনেক সময় তারা নিজেরাই মনে মনে চায় যে আইন শৃঙ্খলার অবনতি ঘটুক, কারণ তাদের একটা এজেন্ডা আছে। কারণ তারা রাষ্ট্রের বাহিনী হলেও তারা গত 16, 17, 18 বছরে তারা মনস্তত্ত্বের দিক থেকে সব দিক থেকে তারা একটা দলীয় কর্মীতে পরিণত। সেই জায়গা থেকে আমরা কতটা বের হতে পারছি? এই এক কথাই বললাম যে আইন শৃঙ্খলা রক্ষা করতে হলেও
আমাদের দেশে যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে তাদের উপর শুধু নির্ভর করলে চলবে না। তাহলে কি করতে হবে? তাহলে আমি সেই ঘুরে ফিরে সেই জনগণের কাছে যেতে চাই। সেটা হলো আমার ওপিনিয়ন। সেটা হচ্ছে যে এই আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কিন্তু ভূমিকা রাখা উচিত। তারাও এরকম ভূমিকা রাখা উচিত যাতে কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যাতে কোনো ধরনের স্যাবোটাইজ করতে না পারে। এটা মানে আমি বলছি না যে সবাই, মানে তারাও যাতে সঠিক ভূমিকা পালন করে। কারণ তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এটা ভালো করেই জানে যে যদি জনগণ, যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের জনগণ কিন্তু এখন জেগেছে, তারা যদি বুঝতে পারে যে কেউ কোনো খারাপ কাজ করছে, কেউ কোনো অশান্তির সঙ্গে তারা কোনো ডিসরাপশনের সঙ্গে জড়িত, তখন কিন্তু তারা সতর্ক হয়ে যাবে। কিন্তু তো সেই কথাই বলছি, আমি বলছি যে নির্বাচন বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বলেন, কারণ আইন শৃঙ্খলা রক্ষা করাটা হচ্ছে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের একটা পূর্ব শর্ত। কাজে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেকেও শঙ্কা প্রকাশ করছেন সেখানে নানা ধরনের ভায়োলেন্স হবে, অনেকে বলছেন। এই ভায়োলেন্স করার জন্য অনেকে প্রস্তুতিও হয়তো নিচ্ছে, দেশি বিদেশি শক্তিরা। আমাদের কথাটা হচ্ছে যে এই সবকিছুই যাতে না হতে পারে, আমাদের মূল ভরসাটা হবে সেই জনগণই। সেই জনগণকেই আসলে নেতৃত্ব দেন সাধারণভাবে হচ্ছে এর বাইরেও যারা আপামর জনসাধারণ, তারাও নিশ্চয়ই এটা খেয়াল রাখবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনার কাছে আসি, নির্বাচনে আপনি বলছেন যে শঙ্কামুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকে, সেই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পূর্ব শর্ত, সেখানে আসলে আমরা কতটা অগ্রগতি অর্জন করতে পারব? এটা ঠিক আছে যে নির্বাচন করাটা প্রধানত আপনার দায়িত্ব নির্বাচন কমিশনের, বাট লার্জলি তারা ডিপেন্ড করে ল এনফোর্সিং এজেন্সির উপরে লার্জলি। তারপরে আপনার সেনাবাহিনী তো একটা রোল মানে গত 3 টার্মে ছিল আপনার, যেটা ছিল মোটামুটি নীরব দর্শকের মতো। তো এবার তো আর আপনার মানে সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকায় থাকবে না। সুতরাং এবার মানে সেনাবাহিনীর যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে, আমি মনে করি যদি সবকিছু যদি মোটামুটি ঠিক থাকে, এখন পর্যন্ত তো আমাদের সেনাবাহিনী খুব সাকসেসফুলি আপনার ল অ্যান্ড অর্ডারটা তারা মানে রক্ষা করতে পেরেছেন এই মার্চে। এটা তো সত্য যে আপনার পরাজিত শক্তি পলাতক লীগ, তারা তো আপনার সরকারকে বিপদগ্রস্ত করার জন্য নির্বাচন যাতে না হয়, এটা নানা ধরনের অ্যাটেম্প তো তাদের থাকবে, নিঃসন্দেহে থাকবে। যেহেতু এন্টায়ার পিপল হচ্ছে নির্বাচনের পক্ষে, এটি হচ্ছে সবচেয়ে বড় শক্তি, জনগণ নির্বাচনের পক্ষে। আর মাঠে আমাদের সেনাবাহিনী মাঠে আছে, এবং সেনাবাহিনী আগের মতো আপনার তথাকথিত একটু আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না। সেনাবাহিনী মানে আপনার সক্রিয় ভূমিকা থাকবে। তাদের সক্রিয় ভূমিকার কারণে আমরা মনে করি যে আইন শৃঙ্খলা জনিত যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা ওভারকাম করতে পারবো। আর দ্বিতীয়ত যে সংকটটা থাকবে সেটা হলো আপনার রিটার্নিং অফিসার হিসেবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে রোলটা প্লে করে, যারা শেখ হাসিনার পক্ষে বা তার দলের পক্ষে একসময় যারা ভোট কেটে বাক্সে রাখতো, সোজা কথা ওই তথাকথিত ডিসি রা, তথাকথিত ইউনোরা, ওই প্রশাসনটা তো এখনো আছে। আপনি তো হঠাৎ করে তো নতুন নিয়োগ দিয়ে তো আপনি মানে অফিসার তৈরি করতে পারেননি যে একেবারে পিওর আপনার নন পার্টিজান আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার্স আপনি এখন ক্রিয়েট করতে পারেন নাই। তো ফলে লার্জলি গত 15-16 বছরে আওয়ামী লীগের আমলে রিক্রুটেড যে সমস্ত অফিসার আছে, তাদের তো আপনার ডিবাক্সালাইজেশন, সোজা কথা, তারা যে একটা রাষ্ট্রকে একটা বাকশালতন্ত্রের দিকে যেভাবে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার পার্ট হয়ে গিয়েছিল তৎকালীন প্রশাসনের লোকেরা, সে লোকগুলো তো আছে এখনো, তাদের মাথার মধ্যে তো আছে, তাদের তো সাইকির মধ্যে আছে যে মানে মানে তাদের আম্মুর কথা তাদের মনে পড়বে। সুতরাং যে কোনো মুহূর্তে ওই লোকগুলো হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। তবে আমি মনে করি যেই জন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে একটা মানে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট পালিয়ে যায়, যেখানে আপনার বহু সচিব বিচারক পর্যন্ত পালিয়ে যেতে হয়, আমি মনে করি না পতিত স্বৈরাচারের পক্ষে এই সমস্ত উচ্ছিষ্টভোগী যে সমস্ত আমলা মানে অনৈতিকভাবে যারা সুযোগ সুবিধা নিয়ে যারা মানে টিকে ছিল, এই লোকগুলো ঝামেলা পাকাবার চেষ্টা করবে। উনি যেটা বললেন সেটা ঠিক আছে, যে ঠিক আছে হোক না, ঝামেলা হয়ে যাক, মনে মনে চাবে, কিন্তু জনপ্রত্যাশার কাছে আমার মনে হয় ফাইনালি টিকবে না, নির্বাচনটা হয়ে যাবে। নির্বাচনটা বাংলাদেশের জন্য ভীষণ জরুরি, ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য এর কোনো অল্টারনেটিভ নাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন এবং কামালউদ্দিন সবুজ, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, যেটা স্যার দেশ সন্ধ্যা এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।